So, hello and welcome, my dear student, in my channel, A Journey with Physics, where quality matters. So, আজ পর্যন্ত যা হয়েছে আমরা দুটো পার্ট কমপ্লিট করেছি ফ্রম প্রবলেম সেট 1 দ্যাট ইজ অফ ছায়া বুক থেকে, এবং আমরা মোট 10 খানা অঙ্ক করেছি অন ভেক্টর প্রবলেম সেট 1. টুডে ইজ গোনা বি দ্য পার্ট নাম্বার 3. আজকে পার্ট নাম্বার 3 হবে, যেখানে থাকবে মজাদার কনসেপ্ট এবং শুধু মেনলি পার্টটা হবে ভেক্টরের ডট অ্যান্ড ক্রস প্রোডাক্টের উপরে, অ্যান্ড সেই ম্যাথমেটিক্সটাও হবে কিন্তু ভেক্টর ছায়া বুক থেকে এবং এবং সাতরা বুক থেকেও থাকবে, এবং আরো অন্যান্য অনেক জায়গা থেকে থাকবে, বিকজ অফ मैं चुन चुन के ले आया हूं उस मैथ को. So today is gonna be the interesting part, and ভেক্টরের ক্রস আর ডট এই ক্লাসটা যদি করার পর ভেক্টরের কোনো ডট আর ক্রসের উপরে কোনো সমস্যা থাকবে না. আই বিলিভ, তোমাদের বিলিভ করতে হবে না, আই বিলিভ. হোয়েন আই বিলিভ ডেফিনেটলি ইউ উইল হ্যাভ টু বিলিভ. সো যাই হোক, একটাই কথা, सो आज जा प्रथम चैनलटाके देखছো तार अवश्य सब्सक्राइब बटनटाके गले से लगा लो, लेकिन दिल से. और जब दिल से लगाना तो घंटी बजेगा, सो उस घंटी को ऑल प्रेस कर देना, ठीक है. सो शुरू करते आज का सेशन. टुडेज विल बी द पार्ट नंबर 3. क्लास করে হয়ে যাবে মন থেকে পুরোপুরি ফ্রি, ঠিক কি না? ঠিক ঠিক ঠিক. Okay, so let's begin today's interesting session on vector. So before actually starting, hi, this is Sujit to take today's class with you. Now আমাদের সেশন স্টার্ট. দমদম এটা মিউজিক বাজলো না মনে হলো, যাই হোক মিউজিক বাজেনি. তো আজকে আমরা যেটা শুরু করব ভেক্টরের পার্ট নাম্বার 3 এবং সেটা 11 থেকে. ওকে, সো একটা শিশু, মিল্কিস চাইল্ড, দুধের শিশু, ঠিক আছে, মিল্কিস চাইল্ড, দুধের শিশু. সো একটি 60 নিউটন, সরি ফরগেট অ্যাবাউট দিস, 60 নিউটন বলের দ্বারা একটা পাথরখণ্ড বাঁধা একটি দড়িকে টানছে, ঠিক আছে. গাড়িটি ভূমির সাথে, এবার দড়িটি ভূমির সাথে 40 ডিগ্রি কোণে আনত হলো. তাহলে তুমি ভাবো এখানে একটা গাড়ি বা কিছু টাইপের বসানো আছে, পাথরখণ্ড, অ্যাকচুয়ালি পাথরখণ্ড বাঁধা আছে. ও কি সুন্দর পাথরখণ্ড, এরকম দেখতে হয় না? পাথরখণ্ড এরকম ইররেগুলার সেট পাথরখণ্ড, যেটা ভূমির সঙ্গে 40 ডিগ্রি কোণে আনত একটা চাইল্ডিশ মিল্কিস চাইল্ড. ওকে, মিল্কিস চাইল্ড, দুধের শিশু, এরকম একটা টানছে, কি মায়া লাগছে. বাট সে 60 নিউটন বল দিচ্ছে, and making with an angle of 40 degree with the horizontal axis. অনুভূমিকের সাথে সে 60 ডিগ্রি 40 ডিগ্রি কোণে আছে. নাও ভূমির ওপর দিয়ে পাথরখণ্ডকে গতিশীল করার জন্য টানের কার্যকরী মান নির্ণয় করো. তাহলে ভূমির ওপর দিয়ে পাথরখণ্ডটাকে গতিশীল করার জন্য টানের অনুভূমিক মান নির্ণয় করো বা কার্যকরী মান নির্ণয় করো. তাহলে খুব ভালো করে একটা ভাবো, ছেলেটা, শিশুটা হচ্ছে কি এই ডিরেকশনে টানছে ফোর্স দিয়ে, কিন্তু পাথর কি ওই ডিরেকশনে গেছে? ওই ডিরেকশনে যায়নি, পাথর কিন্তু এই ডিরেকশনে গেছে. সো অ্যাকর্ডিং টু দ্য নিউটনস ল আমরা জানি যে ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট হয় সেই ডিরেকশনের ফোর্স লাগে. তাহলে ফোর্স মানে বলের কোন উপাংশটার জন্য পাথরখণ্ডটা এরকম হরাইজন্টাল অ্যাক্সিস, দ্যাট ইজ অফ এক্স অ্যাক্সিস বরাবর সরেছে. তাহলে তুমি বলবে 60 নিউটনের যে কম্পোনেন্টটা এই অনুভূমিক দিকে আছে সেই পরিমাণ বলের জন্য পাথরখণ্ডটা সরেছে, বিকজ ইউ নো দ্য ভেক্টর অ্যান্ড দ্য রেজলিউশন অফ ভেক্টরস. তোমরা সমকোণিক উপাংশে ভেক্টরে বিভাজন করতে শিখে গেছো. সেই সমকোণিক উপাংশে ভেক্টর বিভাজন যখন শিখে গেছো, তখন ভেক্টরের দুটো কম্পোনেন্ট, অ্যালং একটা এক্স অ্যালং একটা ওয়াই, সেটা আমরা জানি. তাহলে যে খণ্ডটার জন্য বা যে টানটার জন্য সে এক্স অ্যাক্সিস বরাবর বা পাথরখণ্ডটা অনুভূমিক দিকে সরবে, সেটা ডেফিনেটলি আমরা বলতে পারি, আচ্ছা তার আগে একটা ওয়াই অ্যাক্সিস কল্পনা করে নাও, সেটা ডেফিনেটলি বলতে পারি 60 cos of 40 হবে, বিকজ এই অ্যাঙ্গেলটা 40, তাহলে তার সঙ্গে যে অ্যাক্সিসটা থাকবে সেই ডিরেকশনে কস পার্টটা থাকে, আর উপরের দিকে যেটা থাকে সেটা সাইন পার্ট থাকবে. কার সাইন পার্ট থাকবে? না, এই টোটাল ফোর্সের সাইন পার্ট. কত ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য? 40 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য. দিস আমরা প্রশ্ন পড়ার আগে এই দুটো জিনিসটা করে নিতে পারি. তাহলে ফার্স্ট অফ অল ম্যাথমেটিক্সটা করো, ভূমির উপর দিয়ে পাথরখণ্ডটাকে গতিশীল করার জন্য টানের কার্যকরী মান.
তাহলে টানের কার্যকরী মান ভূমির ওপর দিয়ে গতিশীল করার জন্য তাহলে তুমি সেটা বলবে টান T1 বলো, সেটা হবে 60 cos of 40। এটা হবে তোমার আনসার। তাহলে 60 যা হবে আর cos 40 যা হবে, আমার কাছে ক্যালকুলেটর নেই, FX 822 ক্যাসিও, তোমরা বসানোর পরে যা পাবে সেটা হচ্ছে আই থিঙ্ক এর সঙ্গে একটা কিছু পাবে, কিছু পাওয়ার পরে 45 পয়েন্ট অফ, এটা ইট ইজ ইয়োর ডিউটি টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ cos 40 ডিগ্রি অ্যাঙ্গেল, 45.96 নিউটন। সো দিস উইল বি ইয়োর আনসার। ঠিক, দিস উইল বি ইয়োর আনসার। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর সরাতে গেলে পাথরখণ্ডটাকে যে পরিমাণ আমাকে ফোর্স দিতে হবে সেটা হচ্ছে এটা। নাও তারপর 2 নম্বর প্রশ্ন যেটা বলেছে, দেখো 2 নম্বর প্রশ্ন যেটা বলেছে, পাথরখণ্ডকে উল্লম্ব দিকে তুলতে প্রযুক্ত বলের মান নির্ণয় করো। তাহলে পাথরখণ্ডটাকে উল্লম্ব দিকে তুলতে, তাহলে পাথরখণ্ডটার উল্লম্ব দিকে ফোর্সের ভ্যালু কত আছে? দেখো 60 cos 40 আছে, 60 sin 40 আছে। তার মানে পাথরখণ্ডটাকে উল্লম্ব দিকে তুলতে গেলে তোমাকে যে পরিমাণ বল দিতে হবে সেটা হলো 60 sin 40 পরিমাণের বল দিতে হবে। ঠিক, সেটা হলো 60 sin 40 পরিমাণের বল দিতে হবে, এবং দা ফোর্স উইল বি 38.57। The force will be 38.57. I am explaining you. কেন হচ্ছে আমরা t sin 40 নিলাম? বিকজ উল্লম্ব দিকে যে ফোর্সটা আছে সেটা হলো sin 40, 60 sin 40 পার্ট আছে। তাহলে উল্লম্ব দিকে যে পরিমাণ ফোর্সটা কাজ করছে সেটা হলো কিন্তু 60 sin 40 পরিমাণ। তাহলে উল্লম্ব দিকে তুলতে গেলে নিশ্চয়ই এই পরিমাণে ফোর্স দিতে হবে, যে পরিমাণে ফোর্স উল্লম্ব দিকে কাজ করছে সেটাই লাগবে আমার। সেটা যদি বার করি তাহলে আমাদের 60 sin 40 পরিমাণে আমাকে ফোর্স দিতে হবে। ওকে, সো আই হোপ ক্লিয়ার। এবং দিস ইজ দ্য জাস্ট বেসিক অন দ্য রেজলিউশন অফ টু ভেক্টরস বা রেজলিউশন অফ এ ভেক্টর ইন টু কম্পোনেন্টস। তাই একটা ভেক্টরে দুটো কম্পোনেন্টে বিভাজনের একটা অঙ্ক, সিম্পল ম্যাথমেটিক্স। নাও মুভিং টু দ্য নেক্সট পোর্শন, দ্যাট ইজ অফ কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 থেকে শুরু হচ্ছে আমাদের ভেক্টরের ডট আর ক্রস প্রোডাক্টের উপর ম্যাথমেটিক্স। আর আমরা বলেছি আজকে মেইনলি করব যেটা ভেক্টরের ডট আর ক্রসের উপরে প্রচুর টাইপের ম্যাথমেটিক্স করব, প্রচুর টাইপের। সো বিফোর স্টার্টিং অফ ভেক্টরের ডট ক্রস, তাহলে আমি তোমাদেরকে একটুখানি রিমেম্বার করিয়ে দিতে চাই যে ভেক্টরের যখন ডট শিখেছিলে, দুটো ভেক্টর, একটা ভেক্টর এ একটা ভেক্টর বি, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়ে থাকে তাহলে ভেক্টরের ডট প্রোডাক্ট অনুযায়ী এ বি কস থিটা হয়। এবং ডট প্রোডাক্টকে স্কেলার প্রোডাক্টও বলা হয় বিকজ অফ একটাই কারণ, বিকজ এর আউটকাম, বিকজ অফ এই পদ্ধতির গুণটা করার পর যে রেজাল্টটা আসে বা যে উত্তর আসে বা যে গুণফলটা আসে সেটা একটা স্কেলার কোয়ান্টিটি হয়। তাই এটাকে আমরা বলি ভেক্টর ডট প্রোডাক্ট বা স্কেলার গুণন। ঠিক, আর আরেকটা ভেক্টর যদি সেম দুটো ভেক্টরের মধ্যে তুমি যদি ক্রস প্রোডাক্ট করো এবং তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি এগেন থিটা হয়, তাহলে আমাদের ক্রস প্রোডাক্টের ডেফিনেশন হয় এ বি সাইন থিটা এন ক্যাপ, এ বি সাইন থিটা এন ক্যাপ। দিস ইজ ইয়োর টু ফর্মুলা। ঠিক আছে, সো এটা একটা স্কেলার এবং এটা একটা ভেক্টর। যে ভেক্টরটা হলো এন ক্যাপ, এন ক্যাপটা হলো ইউনিট ভেক্টর যেটা কিনা ডিফাইন করে এ ক্রস বি এর ডিরেকশন। দ্যাট মিনস ইউ ক্যান সে এ ক্রস বি, যদি তুমি এটাকে সি ভেক্টর বলো, এই সি ভেক্টরের যা ডিরেকশন হবে আর এন ক্যাপের ডিরেকশনটাও তাই হবে। সি ভেক্টর ডিরেকশন যা হবে এন ক্যাপের ডিরেকশনটাও তাই হবে, বিকজ এ ক্রস বি এর যেটা ডিরেকশন সেটা এন ক্যাপ দ্বারা নির্ণয় হয়েছে। আবার এখানে দেখো এ ক্রস বি সেটা সি ভেক্টর বলেছি, তার মানে সি ভেক্টরের ডিরেকশন এন্ড মান দুটোই আছে। তাহলে সি এর ডিরেকশন আর এন এর ডিরেকশন উইল বি দ্য সেম। এন্ড নাও কি ডিরেকশনে তাদের কি তাদের ডিরেকশন হয় সেটা আমাদের জানার পালা আছে। তাহলে সবসময় আমরা জানি, যদি না জানো লিখে নিতে পারো, যে এ বি যে প্লেনে থাকে এ ক্রস বি, অর্থাৎ তাদের ক্রস প্রোডাক্ট করার পর সেটাই তো এ ক্রস বি, তাহলে তার ডিরেকশন থাকবে উইল বি অ্যালং পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ এ অ্যান্ড বি। তাহলে এ বি যে তলে থাকবে ভেক্টরটা, অর্থাৎ এ ক্রস বি, অর্থাৎ দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করার পর তুমি যে ভেক্টরটা পাবে সেটাই তো এ ক্রস বি।
সেই এ ক্রস বি বা সি ভেক্টর বা এন ক্যাপ, সেই এন ক্যাপের ডিরেকশনটা হবে এ বি যে প্লেনে থাকবে তার পারপেন্ডিকুলার দিকে। দ্যাট মিনস তুমি যদি দুটো ভেক্টরকে এইভাবে চুজ করো, সাপোজ লেটস সে এ অ্যান্ড বি দুটো ভেক্টর, তাহলে এ ক্রস বি যদি করো এবং এটাকে যদি এ ধরো এবং এটাকে যদি বি করো, এবং অ্যাকর্ডিং টু ইয়োর পিকচার এ ক্রস বি যদি করো, তাহলে তুমি অ্যান্টি ক্লক ঘুরছো, তাহলে এ ক্রস বি হবে যেটা ডিরেকশন সেটা হবে এটা, দ্যাট ইজ অফ এইটা প্লেন এ আর বির সঙ্গে পারপেন্ডিকুলার দিকে থাকবে, এ আর বি দুজনের সাথে পারপেন্ডিকুলার দিকে থাকবে, একটাই ডিরেকশন পছন্দ সেটা ওপর দিকে, আদারওয়াইজ নিচের দিকে হতে পারে, ঠিকঠাক। এবার সেটা ডিপেন্ড করছে রোটেশন অফ এ অ্যান্ড বি, আমি এ থেকে বি এর দিক যাচ্ছি না বি থেকে এ এর দিক যাচ্ছি। যদি আমার এ ক্রস বি হয়, তোমাদের এই পিকচার অনুযায়ী যদি এ এটা এবং এটা বি হয়, তাহলে তোমরা অ্যান্টি ক্লক ঘুরবে, অ্যান্টি ক্লক ঘোরা মানে ডিরেকশন ওপর দিকে থাকবে। আর যদি ক্লকওয়াইজ হয়, সাপোজ এটা এ এটা বি, তাহলে এ ক্রস বি তাহলে ক্লকওয়াইজ ঘুরছো, তাহলে ডিরেকশন উইল বি নিচের দিকে। সেটা হচ্ছে আমরা একটা রাইট হ্যান্ডেড স্ক্রু রুল দ্বারা আমরা বলতে পারি। রাইট হ্যান্ডেড স্ক্রু রুল, যদি একটা কোনো স্ক্রু নাও, তাহলে স্ক্রুটাকে তুমি যদি রাইট হ্যান্ড দিয়ে খোলো, তাহলে খুলতে গেলে যদি এরকম উল্টো দিকে পাকাও, দ্যাট ইজ অফ অ্যান্টি ক্লকওয়াইজ পাকাও, তাহলে স্ক্রুটা কোন দিকে ওঠে? ওপরের দিকে ওঠে, স্ক্রু ওপরের দিকে ওঠে, বিকজ স্ক্রু তখন খুলছে। তার মানে তুমি যদি এরকম ভাবে ঘোরো অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে স্ক্রু খুলবে, তার মানে স্ক্রু এর ডিরেকশন ওপরের দিকে। দ্যাট মিনস অ্যান্টি ক্লকওয়াইজের সময় এ ক্রস বি বা ক্রস প্রোডাক্টের সময় তার ডিরেকশন থাকবে ঊর্ধ্বমুখী, এবং রিভার্সটাও পসিবল। দ্যাট ইজ রাইট হ্যান্ডের স্ক্রুকে তুমি যদি পাক দাও, তুমি যদি ভেতরে ঢুকিয়ে দাও অর্থাৎ পাক দাও, যদি ক্লকওয়াইজ দাও, তাহলে ক্লকওয়াইজ দিলে স্ক্রু কোন দিকে যাবে? স্ক্রু এর প্যাচ কিন্তু একদিকেই থাকে, সেটা নিচের দিকে যায় যখন আমরা ক্লকওয়াইজ ঘোরাই। আর অ্যান্টি ক্লক ঘোরানোর সময় সে কিন্তু ওপরের দিকে ওঠে। আর তুমি এই এক্সাম্পলটা আরো কোথায় খুঁজে পারো? বোতলের ছিপিতে খুঁজে পেতে পারো। বোতলের ছিপি যখন খুলবে, ছিপি কিন্তু সব বোতলের ছিপি একটা দিকেই খোলে, সেটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ। সব বোতলের ছিপি একদিকে খোলে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে বোতলকে যদি ছিপিটাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও, ছিপি ওপরের দিকে উঠছে মানে খুলছে, তার মানে ডিরেকশন উইল বি এ ক্রস বি এর অ্যালং আপওয়ার্ড। ওকে। আর ছিপি যদি লাগিয়ে দাও অর্থাৎ ক্লকওয়াইজ ঘোরো, তাহলে কিন্তু তোমার ছিপি আটকে যাচ্ছে এবং ছিপি নিচের দিকে নামছে, তার মানে এ ক্রস বি ডিরেকশন নিচের দিকে থাকবে। গট ইট? তাহলে আমাদের এ ডট বি অ্যান্ড এ ক্রস বি এর আমাদের এই কিছু বেসিক ইনফরমেশন আমরা জেনে গেছি, আমরা জানি। আর সেই বেসিক ইনফরমেশনের থ্রু দিয়ে আরো এক কথাগুলো কিছু জানি, যে সবসময় আই ডট আই 1 হয়, জে ডট জে 1 হয়, কে ডট কে 1 হয়। মনে রাখবে ডট প্রোডাক্টের সময় আন্তঃপ্রজাতির সংগ্রাম, তার মানে যদি নিজেরা ফাইটিং করে তাহলে সেগুলো 1 দেবে, আর বাইরের লোকের সঙ্গে ঝগড়া করলে নিটফল 0। কোনো লাভ নেই তো ঝগড়া করে, কিন্তু নিজেদের সঙ্গে ঝগড়া করলে সম্পত্তি দখল হয়ে যেতে পারে। নে তুই নিয়ে নি যা, ঠিক আছে। সো আই ডট আই করলে 1, জে ডট জে করলে 1, কে ডট কে করলে 1, বাট আই এনি ক্রস টার্ম এক্সেপ্ট আই তাহলে কিন্তু 0 হবে। দ্যাট মিনস আই ডট আই ইকুয়ালস টু 1, বাট আই ডট জে এবং আই ডট অফ কে সেগুলো কিন্তু আমার 0 দেবে। ঠিক আছে, এটা 0 দেবে। আর ক্রস প্রোডাক্টের সময় কি হয়? তুমি যদি এটাকে x বলো, এটাকে y বলো, এটাকে z বলো, অ্যালং x অ্যাক্সিস একক ভেক্টর i, অ্যালং y অ্যাক্সিস একক ভেক্টর j, and along z axis একক ভেক্টর k, তাহলে j ক্রস k এই দুটোর পারপেন্ডিকুলার যে ভেক্টরটা আছে সেটা i, তাহলে i হবে। আবার k ক্রস i এই দুটো ভেক্টরটার পারপেন্ডিকুলার যে একক ভেক্টর আছে সেটা নিশ্চয়ই j। আবার j ক্রস i সেটা কিন্তু আমাদের ডেফিনেটলি k হবে, বাট j ক্রস i, দেখো j ক্রস i, তাহলে তোমাকে এইভাবে ঘুরতে হচ্ছে, তাহলে ক্লকওয়াইজ ঘুরতে হচ্ছে। ক্লকওয়াইজ যদি ঘোরেও তাহলে ডিরেকশন ভেতরে থাকবে, কারণ ক্লকওয়াইজ ঘুরলে আমরা বলছি বোতলে ছিপি আটকে যায়, তাহলে ছিপি নিচের দিকে নামে, তার মানে এইখানে তো ছিপি ভেতরে ঢুকবে, দ্যাট মিনস মাইনাস কে হবে, ডিরেকশন উইল বি নেগেটিভ।
তাহলে অ্যান্টি ক্লকওয়াইজের সময় ডিরেকশন নেবো পজিটিভ, আর ক্লকওয়াইজের সময় ডিরেকশন নেবো নেগেটিভ। ওকে, সো নাও এবার আমরা অঙ্কের দিকে মুভ করতে পারি। ওকে, চলো অঙ্কের দিকে মুভ করতে পারি। চলো, আমাদের এখন প্রশ্ন দিয়েছে যেটা, নাও লেটস সি দ্য ম্যাথমেটিক্স অফ 12। ঠিক, ভেক্টর এ এন্ড ভেক্টর বি দুটো বলা আছে, এন্ড দ্য কোশ্চেন ইজ যে ভেক্টর দুটোর লম্ব দিকে একক ভেক্টর, ভেক্টর দুটোর লম্ব দিকে একক ভেক্টর। তার মানে আমাকে এমন একটা ভেক্টর বার করতে হবে যে ভেক্টরটা এই দুটো ভেক্টরের সাথে লম্ব। খুব ভালো যদি প্রশ্ন বুঝে পড়ো তাহলে ভেক্টর দুটোর লম্ব দিকের একক ভেক্টর, তার মানে দুটো ভেক্টর আছে এ আর বি, তাহলে আমাকে সেই লম্ব দিকের ভেক্টরটা বার করতে হবে, ভেক্টরটা বার করার পর তার একক ভেক্টর বার করতে হবে। সো দিস ইজ দ্য ম্যাথমেটিক্স, ঠিক আছে, দিস ইজ দ্য কনসেপ্ট। তা তুমি যদি বুঝতে চাও ভেতরে ঢুকে বসে দেখো, চারটি কোনো ম্যাথ আছে, এত কিছু বলার দরকার নেই। তাহলে ভেক্টর দুটোর লম্ব দিকে, তার মানে এমন একটা ভেক্টর আমাকে ফাইন্ড আউট করতে হবে যে এই দুটো ভেক্টরের সাথেই লম্ব হবে, যে এই দুটো ভেক্টরের সাথেই লম্ব হবে। আর একটু আগেই তো আমরা কনসেপ্টে শিখলাম, তাই না, এ আর বি যদি দুটো এরকম ভেক্টর থাকে, এই ভেক্টরের সাথে লম্ব দিকে একটাই ভেক্টর পসিবল, সেটা এইটা। আর এইটা যেন কি যেন এক্ষুনি বললাম না, এইটা হতে পারে বা এইটা হতে পারে, তাই না, মানে খুব ভালো, ডেফিনেটলি ইউ আর থিঙ্কিং ইন দ্য রাইট ওয়ে। ঠিক, এটা হলো সেই ভেক্টরটা যেটা হলো এই দুটো ভেক্টর দ্বারা পাওয়া। আর কি করলে এই দুটো ভেক্টরের সঙ্গে এই ভেক্টরটা পাওয়া যায়, এ ক্রস বি। খুব ভালো করে দেখো, এই ভেক্টরটা ভেক্টর এর সাথে লম্ব, ঠিক লম্ব, আবার এইটা ভেক্টর বি এর সাথে লম্ব। তাহলে এইটা, এই যে ভেক্টরটা সেটা ভেক্টর এ এবং ভেক্টর বি দুজনের সাথেই লম্ব, আর এই ভেক্টরটা পাওয়া যায় একমাত্র এ ক্রস বি করে। তাহলে আমাকে কি করতে হবে, বা প্রথমেই যেটা করতে হবে সেটা এ ক্রস বি ইকুয়ালস টু, তুমি সি ধরে নিতে পারো, সেই সি ভেক্টরটা বার করতে হবে। তাহলে কি করে বার করতে হয়, ইউ নো দ্য ডিটারমিন্যান্ট প্রসেস, বিকজ আই জে কে, আই এর কম্পোনেন্ট কত, 2 2 2, আই থিঙ্ক 2 2 2 ছিল, সব ইয়েস, 1 minus 1 2, 1 minus 1 and 2. Now I cap is, so I cap এর করার জন্য I cap এর তলায় চাপা, পাশে চাপা দিতে হয়, 2 2 4, কম্পালসারি মাইনাস আর -2, দ্যাট মিনস এটা +2 হয়ে যাবে। ঠিক, ইউ নো দ্যাট। তারপরে কি দিতে হয়, মাইনাস অফ জে ক্যাপ, অনেকে প্লাস জে ক্যাপ দিয়ে করে, আমরা মাইনাস জে ক্যাপ দিয়ে করবো। মাইনাস জে ক্যাপ দিয়ে করলে তুমি কি করবে, ডিরেকশনটা উপর থেকে নিচে নামবে। তাহলে মাইনাস জে ক্যাপ যখন করবে, জে ক্যাপের তলায় চাপা, পাশে চাপা, তাহলে তুমি 2 2 1 2 দেখতে পাচ্ছ। সো 2 2 4, আর এই 2 2 1 কে 2, কম্পালসারি -2। তারপরে দেখো প্লাস কে ক্যাপ, কে ক্যাপ করার সময় এটা চাপা, পাশে চাপা, সো 2 1 কে 2, দ্যাট ইজ -2, আবার একটা -2 কম্পালসারি মাইনাসের জন্য, দ্যাট ইজ অফ +6i, দ্যাট ইজ অফ 2j ক্যাপ, দেখো মাইনাস অফ 4k ক্যাপ। সো দিস ইজ ইয়োর ভেক্টর, দিস ইজ ইয়োর ভেক্টর এ ক্রস বি ভেক্টরটা, অর্থাৎ এই দুটো ভেক্টরের সাথে লম্ব দিকের যে ভেক্টরটা সেটা হচ্ছে এটা। বাট আমার কি বার করতে হয়েছে, একক ভেক্টর। তার মানে আমাকে যেটা করতে হবে, এই ভেক্টরটারই একক ভেক্টর চাই। তাহলে এটাকে তুমি যদি সি ভেক্টর নাম দাও, তাহলে সি ভেক্টরের একক ভেক্টর বার করতে গেলে সি ভেক্টরের মড বাই সি ভেক্টর বাই সি ভেক্টরের মড, দ্যাট মিনস 6i উপরে বসলো, 2j উপরে বসলো, -4k উপরে বসলো, নিচে যেটা বসলো সি ভেক্টরের মড, দ্যাট ইজ অফ 6 এর স্কোয়ার -2 এর স্কোয়ার প্লাস -4 এর স্কোয়ার, -4 এর স্কোয়ার, দ্যাট ইজ অফ 6i ক্যাপ মাইনাস অফ 2j ক্যাপ মাইনাস অফ 4k ক্যাপ ডিভাইডেড বাই, তোমরা দেখো এটা 36, এটা 40, 40 আর এটা 16, 40 আর 16 দ্যাট ইজ অফ 56, তাহলে √56, √56 কে 4 14 56 লিখতে পারো, আর 2 উপর থেকে কেটে যেতে পারে। দেখো 2 কমন নিলে 3i ক্যাপ মাইনাস অফ j ক্যাপ মাইনাস অফ 2k ক্যাপ, আর এটাকে লিখতে পারো 4 14 56, তাহলে 2√14,
The 2 cancel, that is your answer will be 3i cap minus of j cap minus of 2k cap divided by root 14. So this will be your correct answer. I hope. ও না ওরা প্রথমেই এটা রেখে দিয়েছে, এটা আমাদের 2 আসেনি। হ্যাঁ 6i minus 2j 6i minus 2j minus 4k by root 56 ওরা এই পর্যন্ত রেখে দিয়েছে। that you can do a further step, that is of 2 কমন নিয়ে এটা থেকে 2 আমরা ক্যান্সেল করে বাদ দিতে হয়। ওকে, সো দিস উইল বি দা ম্যাথমেটিক্স। তাহলে বলো কঠিন ছিল না সহজ ছিল? সহজ তো, ডেফিনেটলি সহজ। যদি কনসেপ্ট বোঝো তাহলে কোনো প্রবলেমই তোমাকে প্রবলেম সৃষ্টি করতে পারবে না। দিস মাই চ্যালেঞ্জ, তাই তো? চলো মুভিং টু দা নেক্সট, দ্যাট ইজ অফ 20। তাহলে আমরা ছায়াবুকে সেট 1 এ 20 দাগের প্রবলেমটা করব। আর আমরা বলেছি ভেক্টরের ডট ক্রসের উপরে আজকে সমস্ত অঙ্ক করো যাতে তোমাদের কোনো প্রবলেম না থাকে, সো চলো ভেক্টর এর এবারে প্রবলেম সেট 1 এ 20। তাহলে 20 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 20 দাগের অঙ্কটা যেটা বলেছে যে i j and root টেকে, তাহলে i cap j cap and root 2k এই তিনটে ভেক্টরটার লব্ধির মান কত এবং ওই লব্ধি ভেক্টরটি x y z অক্ষের সঙ্গে কত কোণে আনত আছে সেটাও তোমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এই তিনটে ভেক্টর, তাহলে তিনটে ভেক্টর লব্ধি জানতে চেয়েছে। তাহলে লব্ধি কি করে বার করতে হয় আমরা জানি তো, ভেক্টর ট্রায়াঙ্গেল ল, ভেক্টরের সামান্তরিক ল, ভেক্টরের বহুপদ সূত্র। একাধিক ভেক্টর থাকলে তাদের লব্ধি বার করা মানে সবকটাকে জুড়ে দাও, ব্যাস। অতএব লব্ধি ভেক্টর দ্যাট ইজ তুমি আর বলতে পারো বা এ বলতে, যা খুশি বলো। তাহলে আর বলি, তাহলে i cap plus of j cap plus of root 2k cap. So this is your লব্ধি ভেক্টর। বিকজ কনসেপ্ট বলে এটা যে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট জুড়ে দেওয়া, সেটাই হলো আমাদের লব্ধি ভেক্টর। তাহলে ইনিশিয়াল ভেক্টর ফাইনাল ভেক্টর জুড়ে দাও, মাঝখানে সবই জুড়ে দাও। ওকে, এর ল্যাচ ওর মাথা, এইটাই তো আমাদের কনসেপ্ট ছিল, হেড টেল প্রসেস। ওকে, সো আমরা লব্ধি ভেক্টরটা কত সেটা পেয়ে গেছি, কিন্তু আমাদের যেটা জানতে চাইছে লব্ধি ভেক্টরটার মান কত। ঠিক আছে, লব্ধির মান কত। তাহলে এই আর ভেক্টরটারই ভ্যালু তোমাকে বার করতে হবে। আর ভেক্টরটার ভ্যালু তাহলে কি আসবে দেখো, 1 এর কোনো, এই i ক্যাপের কোনো কম্পোনেন্ট মানে 1 আছে, j ক্যাপের কোনো কম্পোনেন্ট মানে 1 আছে, আর k ক্যাপের কম্পোনেন্ট তো রুট 2 এর স্কয়ার। তাহলে কত দেখো, 2 3 আর 4, দ্যাট ইজ অফ রুট 4, দ্যাট ইজ অফ 2, দ্যাট ইজ অফ 2 ইউনিট। তাহলে আমাদের লব্ধি ভেক্টরের ভ্যালু কত এসছে না, 2 ইউনিট এসছে। ওকে, নাও মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ বলেছে দেখো ওই লব্ধি ভেক্টরটা x y z অক্ষের সঙ্গে কত কোণে আনত থাকবে। তাহলে তোমরা জানো অবস্থান ভেক্টরকে এইভাবে প্রকাশ করা হয়। যদি এটা আর ক্যাপ হয়ে থাকে এবং এটা যদি এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস হয়ে থাকে, তাহলে লব্ধি ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সাথে লেটস সে আলফা অ্যাঙ্গেল করে আছে, ওয়াই অক্ষের সঙ্গে লেটস সে বিটা অ্যাঙ্গেল করে আছে, এবং জেড অক্ষের সঙ্গে লেটস সে গামা অ্যাঙ্গেল করে আছে, তাহলে উই নো আ ভেরি মাচ ফর্মুলা, আমরা একটা ফর্মুলা জানি। কি ফর্মুলা না, ওই যে লব্ধি ভেক্টরটা এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ করে আছে, তাহলে তুমি নিয়ে নাও cos আলফা, সেই অ্যাঙ্গেলের আলফা নিয়ে নাও। এই আলফাটা কে কোণ করে আছে, আচ্ছা তার থেকে সহজ প্রসেস দেখাচ্ছি দেখো। তাহলে আলফা আছে, এটা হলো এক্স, যে অ্যাক্সিসটা সে লব্ধি ভেক্টরের সঙ্গে আলফা, ওয়াই যে অ্যাক্সিসটা আছে লব্ধি ভেক্টরের সঙ্গে ধরো বিটা অ্যাঙ্গেল করে আছে, আমরা ধরে নিলাম cos বিটা। এবার জেড অ্যাক্সিসটা যেটা আছে লব্ধি ভেক্টরের সঙ্গে গামা কোণ করে আছে, লেটস সে আমরা ধরে নিলাম cos গামা। এটা একটা ফর্মুলা, ঠিক cos আলফা, cos বিটা, cos গামা। সবার তলায় আর বসিয়ে দাও, মানে এই আরটা হলো লব্ধি ভেক্টরের মান। লব্ধি ভেক্টরের মান। ওকে, তো যাই হোক লব্ধি ভেক্টরের মান বসালাম। এবার দেখো এখানে x আছে, তাহলে তুমি x বসিয়ে দাও, এখানে y আছে তাহলে y বসিয়ে, এখানে z আছে তাহলে z বসিয়ে দাও, দ্যাটস ইট। তাহলে এখানে কি করলাম আমরা, তাহলে x ভেক্টরটা বা x অ্যাক্সিসের সঙ্গে লব্ধি ভেক্টরটা যে কোণ করে আছে
তার ফর্মুলা হলো cos আলফা বাই এক্স এর ভ্যালু বাই হলো আর এর ভ্যালু, দ্যাট ইজ লব্ধি ভেক্টরের ভ্যালু। আর ওখানে এক্স এর যে ভ্যালু বসাবে সেটা হলো এক্স কম্পোনেন্টের ভ্যালু বসাবে, ঠিক, দ্যাট ইজ আই ক্যাপের যে কম্পোনেন্ট থাকবে তার ভ্যালু বসাবে। সিমিলারলি এরকম ওয়াই এর জন্য cos বিটা বাই ওটা, জেড এর জন্য cos গামা বাই জেড বাই আর, ঠিক। সবার তলায় আর থাকবে, শুধু আলফা বিটা গামা, আলফা এক্স এর সঙ্গে আছে বলে ওপরে এক্স, বিটা ওয়াই এর সঙ্গে আছে ওপরে ওয়াই, গামা জেড এর সঙ্গে আছে বলে ওপরে জেড এর ভ্যালু। নাও এবার আমরা এটা তাহলে মুছে দিচ্ছি, দেখো আর এর ভ্যালু কিন্তু 2, তোমরা এটা মাথায় রেখো। এটা এক্স কি ছিল দেখো, এক্স এর সঙ্গে কিছু নেই মানে 1 ছিল, তাহলে 1/2, তাহলে cos আলফার ভ্যালু 1/2, তাহলে আলফা অর্থাৎ cos থিটার ভ্যালু হাফ, তাহলে আলফা কত 60 ডিগ্রি, ভেরি ইজি। এটা আবার ওয়াই, ওয়াই আর আর এর ভ্যালু 2 ইউনিট ছিল, তাহলে ইউ ক্যান ডেফিনেটলি সে, তাহলে বিটা উইল বি এগেন 60 ডিগ্রি, বিকজ cos বিটা হাফ, তাহলে বিটা উইল বি 60 ডিগ্রি। সরি মাই মিস্টেক। হ্যাঁ ঠিক আছে, সাইন 30 হলে হাফ হয়, ঠিক আছে। তাহলে এখানটা আবার কত আছে দেখো, √2, জেড এর ভ্যালু √2 ছিল, জেড কম্পোনেন্টের বাই আর, দ্যাট ইজ অফ 2, তাহলে 1/√2, তাহলে cos গামা 1/√2, দ্যাট ইজ গামা হলো 45, গামা হলো 45, ঠিক। তাহলে গামা 45, তাহলে আলফা 60 বিটা 60 এন্ড গামা হলো 45, আলফা 60 বিটা 60 গামা হলো 45। তাহলে এক্স অ্যাক্সিস সাথে কোণ আলফা সমান, তোমরা উত্তর লিখবে এক্স অ্যাক্সিসের সাথে কোণ আলফা সমান 60 ডিগ্রি, ওয়াই অ্যাক্সিসের সাথে কোণ বিটা সমান 60 ডিগ্রি, তারপরে वगैरह वगैरह वगैरह, ঠিক আছে। ওকে, নাও মুভ অন টু দা নেক্সট, দ্যাট ইজ 21। इतना सहज, ओ भाई, ও ভাই। নাও 21 এ কি বলেছে দেখো, 21 এ কি বলেছে দেখো, বলেছে দেখো 2i - j + 2k ভেক্টর দুটো লব্ধির মান কত। তাহলে দুটো ভেক্টর বলে দিচ্ছে, সিম্পল, দুটো ভেক্টরকে তুমি a দ্বারা অ্যাসাইন করো, 2i ক্যাপ - j ক্যাপ প্লাস অফ 2i ক্যাপ - j ক্যাপ প্লাস 2k, আর এটা 1 5 10 প্লাস 2k, আর একটা বি ভেক্টর i 5 1 5 10, 10k। তাহলে এই দুটো ভেক্টর তোমাকে অ্যাসাইন করে দিয়েছে এবং তুমি সেই দুটোকে এ আর বি দ্বারা ডিনোট করলে। বলেছে দেখো ভেক্টর দুটো লব্ধির মান কত, তাহলে লব্ধি কত আসবে, ভেক্টর দুটোকে অ্যাডিশন করলেই আসবে, ভেক্টর দুটোকে অ্যাডিশন করলেই যেটা আসবে সেটাই আমাদের লব্ধি। তাহলে এখানে এ ভেক্টর আর বি ভেক্টর বসাও, আর তোমরা জানো অ্যাডিশনের নিয়ম, আই যোগ হয়, জে যোগ হয়, কে যোগ হয়, তাহলে আই যোগ হলে 3i, জে যোগ হলে এটা 2j, এন্ড কে যোগ হলে দ্যাট ইজ অফ 12k। এখানে আমরা মিস্টেক করছি, 5 আর j, দ্যাট ইজ অফ 4j আসবে, 4j আসবে, গট ইট। এটা হলো লব্ধি, তাহলে ভেক্টর, লব্ধি ভেক্টর। আমার কি জানতে চাইছে, লব্ধি ভেক্টরের ভ্যালু, তাহলে সি ভেক্টরের মড, দ্যাট ইজ লব্ধি ভেক্টরের মান সমান √3 স্কয়ার প্লাস অফ 4 স্কয়ার প্লাস অফ 12 স্কয়ার, and you know 3 square 9, 4 square 16, 12 square 144, that is of আসবে সাম করলে 169, that is of 13 ইউনিট, ঠিক, 13 ইউনিট। তো এটা সাম করলে √169 মানে 13 ইউনিট। তাহলে লব্ধি ভেক্টরের যেটা মান এসছে সেটা এগেন এসছে আমাদের 13। এবার লব্ধি ভেক্টরটা তিনটে অক্ষের সঙ্গে কত কোণ করে থাকবে, এগেন আগের মতো অঙ্ক। তাহলে ধরতকটা মার পেরে, সো cos আলফা ইকুয়ালস টু x/r, আচ্ছা x/r নয়, এখানে c আছে, এটাকে c বলো, তো এটা লব্ধি ভেক্টর c। তাহলে আবার cos বিটা সমান y/c এন্ড cos গামা ইকুয়ালস টু হচ্ছে z/c, c এন্ড তোমরা যেখানে লিখবে আলফা হলো x অক্ষের সঙ্গে কোণ, বিটা হলো y অক্ষের সঙ্গে কোণ, আর জেড হলো গামা হলো জেড অক্ষের সঙ্গে কোণ। কার না, লব্ধি ভেক্টর গুলোর, একটাই তো লব্ধি ভেক্টর, তাহলে গুলো কেন হবে, কাকা কি করছিস। সো cos আলফা ইকুয়ালস টু x/c, তাহলে cos আলফা ইকুয়ালস টু x/c হলে x এর ভ্যালু কত দেখো, লব্ধি ভেক্টরটার মধ্যে 3, আর এটার কত, c এর ভ্যালু দেখো 13। সো আলফা কত হলো না, cos অফ ইনভার্স
3/13, y কত 4/13, সো বিটা সমান কত আসবে cos ইনভার্স অফ 4/13। তাহলে তোমরা বুঝেই গেলে তাহলে কি আসছে ফরম্যাট কি, আলফা cos ইনভার্স অফ x এর ভ্যালু বাই মড ভ্যালু, বিটা cos ইনভার্স অফ y এর ভ্যালু বাই মড ভ্যালু। তাহলে গামা cos ইনভার্স অফ গামা কার সঙ্গে, z এর সঙ্গে, z এর ভ্যালু 10 বাই মড ভ্যালু 13, নো নিড টু ফার্দার ক্যালকুলেশন, ঠিক। সো 12 ছিল, 12 আমরা এটা থেকে করছি তো 12 আমরা 10 করতে পেলাম, 10 এটা থেকে কেন নিলাম, লব্ধি ভেক্টরের ভ্যালুতে যাই, ঠিক। সো 3 4 12 গট ইট, ঠিক। তাহলে আই হোপ ক্লিয়ার। তাহলে এটাকে তোমরা বসাতেই পারো 12/13, তারপর লিখতে পারো গামা, এটা ডেফিনেটলি লিখতে পারো, অর ডেফিনেটলি একই ভাবে বলে তোমরা লিখতে পারো, একটা করে দেখাবে, পরে লিখে দেবে একই ভাবে বিটা এটা গামা এটা, ওকে ফ্যান্টাস্টিক। নাও চলো পরের দাগের অঙ্কে যাওয়া যাক। সো লেটস सी द 22 ए 20 लाख का क्वेश्चन है, ठीक है। कौन बनेगा करोड़पति और कौन बनेगा डॉन ऑफ वेक्टर एंड क्रॉस प्रोडक्ट, ठीक है। যাই হোক, সো ভেক্টর এ বিকজ ফিজিক্স ইজ অল অ্যাবাউট ফান, ঠিক। फिजिक्स से यदि मजा করে না পড়তে পারো देन यू कैन नॉट लर्न एनीथिंग, फिजिक्स ना तो बोझ बन जाएगा, ओके। सो बोझ को हटा दो और এনজয় করো, এনজয় সে পড়না। সো এনজয় করতে করতে পড়ো, এনজয় করতে করতে পড়লে যেটা হবে সেটা তোমার মনে ভালো করে থাকবে এবং এট দি সেম টাইম তোমার টাইম ওয়েস্টও কিন্তু কম হবে, ঠিক আছে। সো ভেক্টর দেখো, লেটস সি। সো ভেক্টর এ ইকুয়ালস টু আই ক্যাপ এন্ড ভেক্টর বি হচ্ছে জে ক্যাপ, জে প্লাস কে। একটু আগেই তো শিখলাম আন্তঃপ্রজাতির সংগ্রাম হয় ডট প্রোডাক্টে, ভাই ভাই লড়াই, ভাই ভাই লড়াই মানে আই আয়ের সাথে লড়বে, যে জের সাথে লড়বে, কে কের সাথে লড়বে, কে কের সাথে লড়বে, কে কের সাথে লড়বে, কে কার সাথে লড়বে, ঠিক আছে। সো যদি সেরকম লড়াই হয় তাহলে বাকি আই যখন জের সাথে লড়বে, এটা ইন্ডিপেন্ডেন্ট রাশি, কেউ কারোর সঙ্গে সম্পর্কযুক্ত নয়, তাহলে লড়াই হবে না, ভ্যানিশ করে যাবে, ঠিক আছে। তো তো আমাদের দারুণের মতো তাই তো আছে আন্তঃপ্রজাতির সংগ্রাম। তাহলে ভেক্টর এ আই ক্যাপ বসালে অ্যান্ড ভেক্টর বি তে জে প্লাস কে বসালে আই ডট জে পেলে, তারপরে পেলে আই ডট কে, আই ডট জে 0, এটা 0 দেন 0 অ্যান্সারও, ঠিক। আর এটাকেই আমরা মুখে মুখে পড়ে দিতে পারবো। দেখো এখানে আই এর কোনো আই আছে, এখানে আই এর কোনো কম্পোনেন্ট নেই, তাহলে আই দুটোর সাথেই মাল্টিপ্লাই করলে 0 দেবে। এটা আমরা মুখে মুখেও করতে পারতাম অ্যান্ড বাই প্রসেসিং মানে স্টেপ ক্যালকুলেট করেও আমরা করতে পারি, কিন্তু পরীক্ষার সময় যদি এমসিকিউ আসে ডাইরেক্ট 0, ওকে হটা দো यहाँ से। নাও মুভিং টু দ্য নাম্বার 23। নাম্বার 23 কি বলেছে দেখো, নাম্বার 23 তেও যেটা বলেছে দেখো, দুটো ভেক্টর বলে দিয়েছে, তাদের মধ্যবর্তী কোণ বার করতে বলেছে। ভেক্টর 23 দেখো 3 2 6, তাহলে 3i 2j and 6k, 3 2 6 and vector b equals to 4 3 1 4 3 and 1 and you have to find the theta between these two vector, जब भी ये सवाल आए तुम्हारे पेपर में, तो क्या करना, जो हम करेगा तुम वही करना, ঠিক আছে। সো যদি এরকম প্রশ্ন আসে, সব সময় ভেক্টর দুটো ভেক্টর দিয়েছে, মধ্যতে কোণ বার করতে দিয়েছে, তোমরা সবসময় কি বলবে, বিপদে পড়ে যাবে। বিপদে পড়লে তোমাদের একমাত্র উপায় লগ্নাথ বাবা স্মরণ করা, রণে বনে জঙ্গলে যখন বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে। তাহলে যখনই ভেক্টরের বিপদে পড়িবে একমাত্র ডট প্রোডাক্টকে স্মরণ করিবে, ঠিক আছে। যখনই বিপদে পড়িবে একমাত্র ডট প্রোডাক্টকে স্মরণ করিবে, বিকজ ডট প্রোডাক্ট এক্সপ্রেশন হলো লোকনাথ বাবা ইকুয়েশন। কি বাবা ইকুয়েশন? লোকনাথ বাবা ইকুয়েশন, ঠিক আছে। তোমাকে বাঁচাবে কখন, যখন ভেক্টরে কোণ বার করতে হবে। সো বার করে দাও, a ডট বি
ইকুয়ালস টু এ বি কস থিটা। তোমরা বলতে পারো স্যার এ ক্রস বি এর মধ্যেও তো এ বি সাইন থিটা থাকে, তাহলে ওখান থেকে আমরা করতে পারি। আমি বলে ডেফিনেটলি করতে পারবো না, কারণ ওখান থেকে বার করা একটু কমপ্লিকেটেড আছে, করতেই পারবে না। বিকজ ইউ হ্যাভ টু নো দ্য ডিরেকশন অফ এন ক্যাপ, তোমাকে এন ক্যাপের ডিরেকশন জানতে হবে, ঠিক আছে। সুতরাং ওটা হলো কমপ্লিকেটেড প্রসেস, আর স্কেলারের থ্রু দিয়ে বার করা সব থেকে সহজ প্রসেস। তাই যখনই কখনো কোন বার করিতে বলিবে তখন তুমি ভেক্টরের ডট প্রোডাক্টকে স্মরণ করিবে, এ ডট বি সমান এ বি কস থিটা। এন্ড পরের লাইনটাকে তো আমার বাচ্চা বাচ্চা নন্না মুন্না রহি ওর লিখে দিতে পারি, এ ডট বি বাই এ বি। সো এ আর বি এর মধ্যে কি আছে দেখো, ডট প্রোডাক্ট আছে, তাহলে তোমরা ভেক্টর এটাকে বসাতে পারো, বসাও 3i প্লাস 2j এন্ড মাইনাস অফ 6k ছিল, ডট বি ছিল কি দেখো 4 3 1 4i মাইনাস অফ 3j এন্ড প্লাস অফ k, ঠিক আছে, বাই অফ এ বি ভেক্টরের মড। সো আমি আপাতত এ বি ভেক্টরের মড বসাচ্ছি না, কি জানি উপর থেকে যদি কোনো অ্যান্সার পেয়ে যায়, কি জানি উপর থেকে যদি কোনো অ্যান্সার পেয়ে যায়, ঠিক আছে, যদি পেয়ে যায় কিছু একটা ক্লু। সো দেখো কি হয়, 3i এর সঙ্গে তাহলে 4i এর গুণ হবে 12 পাবে, বিকজ 3i এর সঙ্গে বাকি সব গুণ করলে 0, তাহলে উই নিড নট টু রাইট দিস। 2j এর সাথে 3j গুণ হবে তাহলে মাইনাস 6, 2j এর সাথে মাইনাস 3j, 6k এর সাথে k गुण होवे दैट इज ऑफ अगेन माइनस 6। यस, ऊपर से क्लू आ गया, ऊपर से डार्क आ गया बेटा। सो तुम 0 बाई ए बी लिखना, तो 12 माइनस 6 दैट इज ऑफ 0 बाई ए बी, 0 बाई समथिंग दैट इज ऑफ 0 and you know cos theta equals to 0, then theta will be 90 degree. That means vector দুটো পারপেন্ডিকুলারে আছে, একটা ভেক্টর এক্স অ্যাক্সিস হলে অন্য ভেক্টরটা ওয়াই অ্যাক্সিস, কেউ এক্স অ্যাক্সিস নেই বিকজ অফ সবার মধ্যে আই জে কে কম্পোনেন্ট আছে, তাহলে অল আর 3D ভেক্টর, ঠিক আছে। সো ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ হলো 90, কারণ ভেক্টর এ যদি এরকম ভাবে থাকে তাহলে ভেক্টর বি থাকবে এরকম ভাবে, ভেক্টর এ যদি থাকে ভেক্টর বি থাকবে এরকম, ঠিক আছে। চলো মুভিং টু দ্য নেক্সট, ভেরি ভেরি ইজি অঙ্ক, ভেরি ভেরি ইজি অঙ্ক। Now moving to the next, that is of 24. 24 ও ভীষণ টাইপের একটা ইম্পর্টেন্ট ম্যাথ। 24 আচ্ছা, আজকে যদি ডট ক্রস সব শেষ করতে না পারি তাহলে নেক্সট পার্টও আসবে এটা, যেখানে আমরা বলেছিলাম আজকে ক্লাসের শুরুতে ডট ক্রসের উপর এভরিথিং করব, ফ্রম সাদরা, ফ্রম ছায়া, ফ্রম নিট, জেই ওরিয়েন্টেড যে কোনো প্রবলেম ডট ক্রসের উপর সলভ করে দেবো, ঠিক আছে, যেখানে যত আসবে চুন চুন কে লে আয়া হুঁ। সো যদি না শেষ করতে পারি পরের সেশন আসবে, পরের ক্লাস আসবে, ডোন্ট ডু ওকে। When I am here you need not to fear. So নাম্বার 24 দেখো, বলেছে এ আর বি এর মান কত হলে ভেক্টর দুটো পরস্পর হবে আমাদের সমান্তরাল। তাহলে ভেক্টর এ কে তুমি একটা 2 3 কে, তাহলে তুমি ধরে নাও লেট বলে ভেক্টর এ 2 3 এন্ড কে, তাই তো 2 3 এন্ড কে, আর ভেক্টর বি এ বি 2 and let vector v ai cap bj cap and minus 2 k cap এটা বলে দিয়েছি। বলেছে তোমার এই a আর b এর মান কত হলে ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল হবে। তাহলে সমান্তরাল হয় কখন? যখন তাদের ক্রস প্রোডাক্ট 0 হয়, a ক্রস b 0। a ক্রস b কখন 0 হতে পারে? যখন থিটা 0 হবে, বিকজ a ক্রস b মানে ab sin থিটা, ওটা সমান 0, sin থিটা সমান তাহলে 0 বাই ab, সাইন থিটা মানে 0, থিটা মানে সাইন থিটা আবার কখন 0 হয়? যখন থিটা 0 হয়। তাহলে থিটা যখন 0 দ্যাট ইজ তখন ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল, অর্থাৎ এ ভেক্টর ইস্টে গেছে, বি ভেক্টরও ইস্টে গেছে, ঠিক আছে। তাহলে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ থিটা 0, ঠিক আছে। তাহলে ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল, সেই সমান্তরাল আমাকে বার করতে হবে এ আর বি এর কোণ মানের জন্য। নাও তোমাকে একটা ফর্মুলা এবার একটা মাথায় রাখতে হবে। যদি ভেক্টর এ এই রকম টাইপের দেখতে হয়, a1 i ক্যাপ
প্লাস a2j ক্যাপ প্লাস a3k ক্যাপ। ঠিক আছে, তাহলে একটা ভেক্টর এ যার কম্পোনেন্ট গুলো লিখেছি a1 a2 a3, সেটা i j আর k দিকে বরাবর। আর একটা ভেক্টর লিখছি ভেক্টর b সমান b1 i ক্যাপ প্লাস অফ b2j ক্যাপ প্লাস অফ b3k ক্যাপ। নাও ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল হবে if they satisfy a relation which I am writing now। ঠিক যেটা আমি এখন লিখছি, যেটা হলো a1 বাই b1 সমান সমান a2 বাই b2, তাহলে প্রত্যেকের i কম্পোনেন্ট আর প্রত্যেকের হচ্ছে কি j কম্পোনেন্ট আর প্রত্যেকের হচ্ছে কি k কম্পোনেন্টের রেশিও সমান হবে। ঠিক আছে, তাহলে i কম্পোনেন্টের রেশিও, j কম্পোনেন্টের রেশিও এন্ড k কম্পোনেন্টের রেশিও সেগুলো সেম হবে। ঠিক, তাহলে আমরা বলতে পারবো ভেক্টর a আর b পরস্পরের সঙ্গে সমান্তরাল হয়ে বসে আছে। ওকে, নাও দেখো এবারে, তাহলে এখানে তুমি যদি কনসিডার করো a1 a2 a3, তাহলে a1 এটা, a2 এটা এন্ড a3 হলো এটা, কিছু নেই মানে 1 আছে। তাহলে তোমাকে কন্ডিশন কি বলে, এইটা হলো কন্ডিশন। তাহলে তুমি লিখবে পরস্পর সমান্তরাল হবে, পরস্পর ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল হবে যদি দেখো 2 বাই a that is a1 by b1 এটা b1, a2 by b2 that is of -3 by b equals to -1 by -2। ঠিক, because of a3 by b3। তাহলে তুমি কি করতে পারো, তুমি যেটা করতে পারো এটা এইটার সাথে সমান হবে, একবার এটা এটার সাথে একটা সমান হবে। তাহলে 2 বাই a, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, -2, সো হাফ হাফ ক্যান্সেল, দ্যাট ইজ ইকুয়ালস টু 4। আবার -3 বাই যখন b করলে তাহলে -1 বাই -2 ক্যান্সেল, দ্যাট ইজ b ইকুয়ালস টু -6। তাহলে a 4 আর b ইকুয়ালস টু -6, দ্যাট ইজ ওয়াই দ্য অ্যান্সার ইজ কারেক্ট। ওকে, তাহলে a সমান 4 এন্ড b সমান -6, এটাই তোমাদের আনসার আসবে। ওকে, তো এটা যদি আনসার আসে তাহলে ভেক্টর দুটো বা এরকম হলে ভেক্টর দুটো পরস্পর সমান্তরাল হবে। তাহলে তোমরা কি করবে, এবার a জায়গায় 4 বসাবে আর b জায়গায় -6 বসাবে, বসিয়ে a ক্রস b করবে, দেখি ইকুয়াল টু 0 আসবে ডেফিনেটলি। ঠিক আছে, এটা তোমরা বাড়িতে করে দেখতে পারো, a এর জায়গায় 4 এন্ড b এর জায়গায় -6 এন্ড দেন ইউ ক্যান ক্যালকুলেট a ক্রস b, যেভাবে আমরা আগে করেছি বা যেভাবে তোমরা শিখেছো সেইভাবে a ক্রস b বার করবে, দেখবে 0 আসবে। ওকে, নাও পরের অঙ্কে যাওয়া যাক। চলো, বলেছে কি মানের জন্য ভেক্টর দুটো পরস্পর লম্ব হবে। ঠিক আছে, না দেখো 25 কি বলেছে, ভেক্টর, একটা ভেক্টর বলা আছে এটা যাকে আমরা a ভেক্টর হিসেবে ট্রিট করেছি, একটা ভেক্টর বলা আছে এটা যাকে আমরা b ভেক্টর হিসেবে ট্রিট করেছি। এখন প্রশ্ন, এর কোন মানের জন্য ভেক্টর দুটো পরস্পর লম্ব হবে। তা দুটো ভেক্টর কখন পরস্পর লম্ব হয়, যখন তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা 0 হয়। দুটো ভেক্টর পরস্পর লম্ব কখন হবে, যখন তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা 90 হবে। তাহলে তুমি একটা ভালো করে জিনিস লক্ষ্য করো, a ডট b যখন করবে ab cos থিটা, এটা ফর্মুলা। তুমি যদি থিটার জায়গায় 90 বসিয়ে দাও তাহলে cos 90 কত, 0, তাহলে এটা 0। তার মানে অলওয়েজ যখন দুটো ভেক্টর পরস্পর লম্ব হবে তাদের ডট প্রোডাক্ট কি হবে, 0 হবে। দিস ইজ ইওর কন্ডিশন, দুটো ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত আর দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত হলো a ক্রস b সমান 0। ঠিক আছে, a ক্রস b সমান 0, আর দুটো ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত সেটা হলো a ডট b ইকুয়ালস টু 0, যেটা আগের ম্যাথমেটিক্স আমরা শিখেছি, তাই না? তাহলে এখানে দুটো ভেক্টর পরস্পরের সঙ্গে লম্ব, তাহলে তোমরা কি করবে, তাহলে তোমরা যেটা করবে তাহলে ডট করে তাহলে সেটা কি ইকুয়ালস টু 0 করবে, তাহলেই ভেক্টর দুটো পরস্পর লম্ব হয়ে যাবে, কারণ দুটো লম্ব ভেক্টরের ডট প্রোডাক্ট 0। তাহলে যার দুটো ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্ট যদি 0 করতে হয় তাহলে তারা ভেক্টর দুটো নিশ্চয়ই লম্ব হয়ে যাবে ডেফিনেটলি। নাও তুমি বার করো a ডট b, তা লেখো পরস্পর লম্ব হবে
লম্ব হবে ইফ যদি a ডট বি সমান 0। এখন তোমরা মুখে মুখে a ডট বি ক্যালকুলেট করে নাও। এর সাথে i এর সাথে i, তাহলে এখান থেকে পেলে কত 2a স্কয়ার। ভেরি গুড। জে এর সাথে তাহলে পেলে কত -2a। কে এর সাথে কে, দ্যাট ইজ পেলে কত -4 ইকুয়ালস টু 0। ঠিক আছে, -4 ইকুয়ালস টু 0। তো এখান থেকে তো দ্বিঘাত সমীকরণ আসলো, দুটো ভ্যালু আসবে, তাহলে a স্কয়ার -a -2 ইকুয়ালস টু 0। দুই কমন নিয়ে দুটো দিক দিয়ে আমরা বাদ দিয়ে দিলাম, তাই তো? দুই কমন নিয়ে আমরা দুটো দিক দিয়ে বাদ দিয়ে দিলাম। ওকে, তাহলে a স্কয়ার -a -2। তাহলে আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে আই থিঙ্ক এরকম লিখতে পারবো a -1 and a +2। ঠিক, a +2 ইকুয়ালস টু 0। আচ্ছা, +2 আসবে মানে এখানে মাইনাস আসবে না, তাহলে এটা প্লাস হবে এটা মাইনাস হবে, বড়টার আগে মাইনাস সাইন আসবে। ওকে, তোমরা করে দেখবে এই দ্বিঘাত সমীকরণটা, মানে এরকম মিডল টার্ম একটা ফ্যাক্টর আসবে। তাহলে এখান থেকে বলতে পারি কি আসবে, a +1 ইকুয়ালস টু 0 আর একবার a -2 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ a সমান 2 and a ইকুয়ালস টু -1। তাহলে a এর ভ্যালু দুটো, একটা 2 আর একটা -1। তাহলে a যখন একবার -1 হবে আর একবার 2 হবে, তাহলে ভেক্টর দুটো পরস্পর লম্ব। ঠিক আছে, ঠিকঠাক। সো আই থিঙ্ক আই হ্যাভ টু কুইট নাও বিকজ অফ অনেকটা সময় চলে গেছে। তো যাই হোক, আমরা পরের দিনকে আবার নতুন কিছু অঙ্ক নিয়ে আসবো। তাহলে আমরা সেট 1-এর 25 পর্যন্ত করেছি। ঠিক আছে, সেট 1-এর 25 পর্যন্ত করেছি, অনেক সময় চলে গেছে। অ্যাপ্রক্স হচ্ছে 47 और 48 मिनट চলছে এখন। तो যাই হোক, तो आज का वीडियो सेशन यहीं पर समाप्त करेंगे। सो खत्म করার আগে একটাই কথা, খুব ভালো করে মন দিয়ে শোনো। খতম করার আগে একটাই কথা, খুব মন দিয়ে শোনো, খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি। সেটা হলো আবার নেক্সট পার্ট নিয়ে আসবো ডট ক্রসের উপর, কোনো ভাবনা চিন্তা নেই। অ্যান্ড টাটা, অল দ্য বেস্ট। খুব ভালো করে পড়াশোনা করতে থাকো।